আনা কারেনিনার এই বিস্তারিত এবং ধাপে ধাপে বিশ্লেষণে স্বাগত। এখানে আমরা শুধু গল্পের উপর দিয়ে ভেসে যাব না, বরং একেবারে পদ্ধতিগতভাবে চরিত্রগুলোর মনস্তত্ত্ব এবং ঊনবিংশ শতাব্দীর রাশিয়ান সমাজের গভীর ত্রুটিগুলোর ভেতরে ডুব দেব। চলুন একসাথে এই ক্লাসিক সাহিত্যের গভীরে প্রবেশ করি। সব সুখী পরিবারই একরকম, কিন্তু প্রতিটি অসুখী পরিবার তাদের নিজস্ব উপায়ে অসুখী। সাহিত্যের ইতিহাসের অন্যতম আইকনিক একটি লাইন, তাই না? এটি শুধু একটা দারুণ উক্তিই নয়, বরং আমাদের আজকের পুরো আলোচনার একটা নিখুঁত কাঠামো। তলস্তয় প্রথমেই আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে আমরা এমন একটা জগতে পা রাখতে যাচ্ছি যেখানে সুখের গণ্ডি খুবই ছোট, কিন্তু মানুষের দুঃখ আর সম্পর্কের ভাঙনের রূপ একদম অসীম। তো আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে কি কভার করতে যাচ্ছি তার একটা রূপরেখা ঝটপট দেখে নিই। তলস্তয়ের অমর সূচনা থেকে শুরু করে অবলনস্কি পরিবারের সংকট, আনা আর ভ্রনস্কির প্রেম, কারেনিনের মানসিক দ্বন্দ্ব, লেভিনের জীবনদর্শন এবং সবশেষে সমাজের সেই কুখ্যাত দ্বিমুখী নীতি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমাদের আলোচনার প্রথম ধাপ অবলনস্কি পরিবারের সংকট। একটু ভেবে দেখা যাক বিষয়টা। স্টিভেন অবলনস্কি যখন তার ফরাসি গভর্নেন্সের সাথে পরকীয়ায় ধরা পড়লেন, তার রিয়াকশনটা কেমন ছিল? একেবারে হাস্যকর। সে এক ধরনের বোকা বোকা বা নির্বোধ হাসি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল, যেন এটা কিছুই না। আর অন্যদিকে তার স্ত্রী ডলি, তার পৃথিবী আক্ষরিক অর্থেই ভেঙে চুরমার হয়ে গেছে। যন্ত্রণায়, হতাশায় ডলির মুখ ফ্যাকাশে। একই ঘটনা, অথচ দুজনের ওপর প্রভাবটা কতটা আলাদা। এবার আমরা আসব আমাদের বিশ্লেষণের দ্বিতীয় ধাপে, আনা এবং ভ্রনস্কির প্রেম। আনা যখন মস্কোতে পা রাখে তখন থেকেই কিন্তু গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়। আর এখানে একটা চমৎকার রূপক বা মোটিভ বারবার ফিরে আসে, ট্রেন। গল্পের শুরুতেই আমরা দেখেছি স্টিবার বাচ্চারা খেলনা ট্রেন নিয়ে খেলছিল, যা এক ধরনের আসন্ন বিশৃঙ্খলার ইঙ্গিত দেয়। এই ট্রেন একই সাথে আধুনিকায়ন আর এক অপ্রতিরোধ্য ধ্বংসাত্মক নিয়তির প্রতীক। আনার জীবনের পুরো যাত্রাপথটাই যেন এই ছুটে চলা ট্রেনের গতির সাথে একদম আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। বল ড্যান্সের সেই রাতের কথা ভাবলেই বিষয়টা আরও স্পষ্ট হয়। কিটির চোখে আনা ধরা পড়েছিল ঠিক এভাবে, তার আকর্ষণে ভয়ঙ্কর এবং নিষ্ঠুর কিছু একটা ছিল। কিটি আনা জাদুকরী সৌন্দর্যে মুগ্ধ, কিন্তু একই সাথে সে ওই সৌন্দর্যের আড়ালে একটা অদ্ভুত অন্ধকার আর নিষ্ঠুর দিকও টের পাচ্ছিল। ভ্রনস্কির সাথে আনার গড়ে ওঠা নতুন সম্পর্কের এটা তীব্র, অশুভ ইঙ্গিত ছাড়া আর কিছুই ছিল না। আমাদের তৃতীয় ধাপে আমরা বিশ্লেষণ করব আনার স্বামী আলেক্সেই ক্যারেনিনের অন্তর্দ্বন্দ্ব। কারেনিন লোকটা আসলেই এক অদ্ভুত চরিত্র। স্ত্রীর পরকীয়ার কথা জানার পর তার প্রতিক্রিয়াটা খেয়াল করার মতো। কোনো রাগ নেই, দুঃখ নেই, আবেগের কোনো বিস্ফোরণ নেই। সে আক্ষরিক অর্থে ধাপে ধাপে হিসাব করতে বসে। ১. সমাজ কি বলবে? ২. বিয়ে নামের ধর্মীয় চুক্তির কি হবে? ৩. ছেলের ভবিষ্যৎ। আর একেবারে শেষে গিয়ে তার মাথায় আসে আনার অসুখী হওয়ার বিষয়টা। বুঝতেই পারছেন, তার কাছে ভালোবাসা বা আবেগের চেয়ে সমাজ আর শিষ্টাচারই ছিল সব। আর এরপর সে যখন একজন আইনজীবীর কাছে যায়, ঊনবিংশ শতাব্দীর আইনের এক নিষ্ঠুর রূপ আমাদের সামনে এসে পড়ে। আইনজীবী তাকে বিবাহবিচ্ছেদের যে উপায়গুলো দিলেন, যেমন শারীরিক ত্রুটি বা 5 বছরের নিখোঁজ হওয়া, সবই যেন নিখাদ আমলাতান্ত্রিক হিসাব নিকাশ। এত বড় একটা মানবিক ট্র্যাজেডিকে তারা নিঃস্ব একটা তাত্ত্বিক সমস্যা বানিয়ে ফেলল। ভাবা যায়? শহরের এই কৃত্রিম আর দমবন্ধ করা পরিবেশ থেকে এবার একটু বেরিয়ে আসা যাক আমাদের চতুর্থ ধাপে, লেভিনের গ্রামীণ ও দার্শনিক জীবন। কনস্ট্যান্টিন লেভিন চরিত্রটা একদম অন্যরকম। মস্কোর যেসব বুদ্ধিজীবী শুধু ড্রয়িং রুমে বসে সমাজ বা কৃষক সম্প্রদায় নিয়ে বড় বড় তাত্ত্বিক কথা বলে, লেভিন তাদের মতো নয়। সুয়াঝাস্কির মতো লোকেরা যখন সমাজ নিয়ে শুধু দূর থেকে আড্ডা দেয়, লেভিন তখন মাঠে নেমে কাজ করে। সে পরম সত্য খুঁজছে, কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত থাকছে এবং জীবনের একটা আত্মিক পূর্ণতা খুঁজে বেড়াচ্ছে। লেভিন কিন্তু শুধু বড় বড় কথা বলেই থেমে থাকেনি। সে আক্ষরিক অর্থে ধাপে ধাপে তার নিজস্ব একটা কৃষি পদ্ধতি দাঁড় করিয়েছিল। সে বুঝতে পেরেছিল ইউরোপীয় পদ্ধতি জোর করে রাশিয়ান কৃষকদের ওপর চাপালে কাজ হবে না, তাই সে শ্রমিকদের স্বভাবকে একটা প্রাকৃতিক উপাদান হিসেবে বিবেচনা করল। ফলনের একটা অংশ সে শ্রমিকদের সাথে ভাগ করে নিল, যাতে তারা কাজের প্রতি আগ্রহী হয়। এটা ছিল কারেনিনের সেই যান্ত্রিক জগতের একদম উল্টো একটা বাস্তবমুখী চিন্তা। এবার আমরা প্রবেশ করছি আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, সমাজের দ্বিমুখী নীতির বিশ্লেষণ। ঊনবিংশ শতাব্দীর রাশিয়ান সমাজের লিঙ্গভিত্তিক বৈষম্য আর ভণ্ডামিটা এখানে কতটা স্পষ্ট সেটা একটু মিলিয়ে দেখি। স্টিভা আভলনেস্কি যখন পরকীয়া করল, সমাজ একটু বিরক্ত হলেও তাকে ঠিকই ক্ষমা করে দিল। কিন্তু আনা কারেনিনা যখন ভ্রনস্কির প্রেমে পড়ল, তখন কি হলো? সমাজ তাকে পুরোপুরি ছুঁড়ে ফেলল। আবার অন্যদিকে লেভিনের বিয়েটাকে দেখা হলো একটা বিশুদ্ধ সম্পর্ক হিসেবে। সমাজের এই চরম ভণ্ডামিটা তলস্তয় একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
এই বৈপরীত্যটা আরও একটু গভীরে গিয়ে দেখলে বুঝতে পারব স্টিভার ব্যভিচারকে সমাজ স্রেফ একটা সাধারণ ভুল হিসেবে ধরে নিল। তার চাকরি, সম্মান, আরামদায়ক জীবন সব আগের মতোই রইল, কিন্তু আনার বেলায় তার কাজটাকে দেখা হলো ক্ষমার অযোগ্য এক বিশাল পাপ হিসেবে। সমাজ তাকে একঘরে করে দিল, তাকে তার সন্তানের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হলো এবং চরম অপমান আর একাকিত্বের দিকে তাকে ঠেলে দেওয়া হলো। আমাদের মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগে, তাই না? সমাজ কেন একজন স্বামীর অপরাধ এত সহজে ভুলে যায়, কিন্তু একই কাজের জন্য একজন স্ত্রীকে মানসিকভাবে এবং সামাজিকভাবে পুরোপুরি ধ্বংস করে দেয়? এই উপন্যাসের কোর বা মূল জায়গাটাই হলো এই গভীর প্রশ্নটি। আর ঠিক এই জায়গাটাতেই ডিনার পার্টিতে পেস্ট্রোশভের সেই শক্তিশালী কথাগুলো চলে আসে। শিক্ষার অভাবে নারী অধিকার থেকে বঞ্চিত হয়, আর অধিকারের অভাবেই শিক্ষার অভাব ঘটে। এটা আক্ষরিক অর্থেই একটা ভিশিয়াস সার্কেল বা দুষ্ট চক্র। টলস্টয় কিন্তু শুধু গল্পই বলছেন না, তিনি ঊনবিংশ শতাব্দীর সমাজের এই সিস্টেমিক বৈষম্যকে সরাসরি তর্কের টেবিলে টেনে এনেছেন। তো সব শেষে আমাদের আবার ফিরে যেতে হয় সেই অমর উদ্বোধনী বাক্যের কাছে, যে সমাজের নিয়মগুলো এমন অদ্ভুত ভণ্ডামি আর বৈষম্যের উপর দাঁড়িয়ে আছে, সেখানে কি কোনো পরিবার সত্যি তাদের নিজস্ব উপায়ে সুখী হতে পারে, নাকি সমাজ কাঠামোর এই গভীর ত্রুটিগুলোই দিন শেষে প্রতিটি পরিবারকে তাদের নিজস্ব উপায়ে অসুখী হতে বাধ্য করে? টলস্টয় আমাদের মনে এই অমুক প্রশ্নটি চিরকালের জন্য গেঁথে দিয়েছেন।